স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনের আমরা পাম্প ডাউন করি। পাম্প ডাউনটা করবো কিভাবে? এই স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনে প্রথমে কি আমরা লিক চেক করছি, ভ্যাকুম করছি, তারপরে হিমায়ত চার্জ করছি। R/22 রেফ্রিজারেটর এখানে চার্জ করা হয়েছে। চার্জ করার পরে R/22 কি আমাদের রানিং সাকশন প্রেসার কত হচ্ছে? 55 থেকে 60 PSI, 50-55 PSI আছে। ওকে, তো এটাকে এখন আমরা পাম্প ডাউন করি, বা আমাদের যে হিমায়কটা আছে আউটডোরে আমরা লক করবো, আটকাবো। এটা করার কারণ কি? কারণটা হচ্ছে যখন কোনো এয়ার কন্ডিশনার এক জায়গা থেকে অন্য জায়গায় রিপ্লেস করা লাগে, ট্রান্সফার করা লাগে, তখন কি করা লাগে? এই পাম্প ডাউনটা করা লাগে। পাম্প ডাউন করার পরে আমরা এয়ার কন্ডিশন খুলবো, বলে ওই জায়গায় আবার কি ডিসঅ্যাসেম্বলি করে আবার অ্যাসেম্বলি করতে হবে। সেক্ষেত্রে আমাদের পাম্প ডাউন করতে হবে। পাম্প ডাউন করার আগেই আপনাদের 2-3টা জিনিস থাকে আপনাদের খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনার গেজ মিটার লাগাবেন, কত প্রেশার আছে। এমন হতে পারে আপনার রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনের নাই, মানে কম্প্রেসার নষ্ট হতে পারে বা বিভিন্ন সমস্যা থাকতে পারে। এবার আছে কিনা এটা আপনি যাচাই করবেন। এই মিটার, আপনার গেজ মিটার লাগাবেন, লাগানোর পরে কত প্রেশার আছে দেখবেন। আমাদের এখানে যেহেতু আমরা এসি অন করছি, রানিং প্রেশার, এসি ঠান্ডা হচ্ছে, এসি কুলিং ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখন কি করব? এখানে পাম্প ডাউন করবো। পাম্প ডাউনের ক্ষেত্রে এলএন কি লাগবে? প্রথমে আপনাকে ডিসচার্জ লাইনটা অফ করতে হবে। তো এলএন কে যেটার যে সাইজ সেটা আপনাকে সেই সাইজে নিতে হবে। নেওয়ার পরে ডিসচার্জ লাইনটাকে আগে অফ করে দেবেন। ডিসচার্জ লাইন যেটা চিকন, এটা তো আপনারা জানেন, ডিসচার্জ লাইনটা চিকন। এই যে আমি চিকন লাইনটাকে কি করব? আমি টাইট করতেছি, ভিতরে দিচ্ছি। সার্ভিস বাল্বের যে আমাদের ডিসচার্জ লাইনের সার্ভিস বাল্বটা আমরা কি আটকায় দিলাম। খেয়াল করেন, গেজ মিটার 55-60 ছিল না, আস্তে আস্তে আমার জিরোতে চলে আসছে। হিমায়ক ওইখান থেকে এখানে এসে স্টোর হচ্ছে, চলে আসছে, মাইনাসে আসছে। এখন আমি ডিসচার্জ, এবার আমি সাকশন অফ করে দিতে হবে। সাকশনটা যদি অফ করে না দেই তাহলে কিন্তু লক হবে না, বেরোয় আসবে আবার। সাকশন আমার এই যে সাকশন অফ। এখন আমি রিমোট দিয়ে অথবা সুইচ আপনি অফ করে দিতে হবে। এখন হিমায়ত কোথায় আসছে? হ্যাঁ, আমার এখানে যে মিটারে দেখালাম আমার যে রানিং প্রেশার ছিল, সাকশন প্রেশার, সেটা নাই। এটা এখন কি জিরোতে না? হিমায়তটা সম্পূর্ণ, হিমায়তটা কোথায় চলে আসছে? হ্যাঁ, এখন আমি যদি এটা এই ইনডোর থেকে আমি সাকশন এবং ডিসচার্জ খুলে নেই, এখান থেকে খুলে নেই, নিয়ে আউটডোরকে আলাদা করি, এটাকে আলাদা করে নিয়ে ওখানে নতুন করে সেট করি। সেট করার পরে আপনারা আবার এই কানেকশনগুলো দিতে হবে, দেওয়ার পরে ভ্যাকুম করে নিতে হবে। ভ্যাকুম করে নিয়ে তারপরে এই আপনার হিমায়ত ছাড়তে হবে। ডিসচার্জ ছেড়ে দেবেন, অল্প ছেড়ে দেওয়ার পরে এই যে এখানকার যে জয়েন্টগুলো আছে এগুলো সামনের খানা দিয়ে আপনি চেক করবেন। চেক করার পরে দেখুন যে না, কোনো লিক নাই। লিক থাকলে আপনি বুঝতে পারবেন। অল্প হিমায়ত দিয়ে আগে আপনাকে কি লিক চেক করে নিতে না, ঠিক আছে, তখন আপনি আবার পুরোটাই সাকশন ডিসচার্জ ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে এসি অন করে দেবেন। ইনশাআল্লাহ আপনার এসি কুলিং আবার সব ঠিক আছে। তবে অবশ্যই 410, 32 এই 22 নম্বর গ্যাসটা এখন নাই, এই গ্যাসগুলো অবশ্যই ভ্যাকুম করতে হবে। ভ্যাকুম যদি না করে তাহলে ভিতরে যদি বাতাস থাকে, ঠান্ডা পারফেক্ট দেবে না, সমস্যা। এর ভিতরে কোনো সময় বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে নাইট্রোজেন থাকা অবস্থায় গ্যাস চার্জ করবে না, এসি বাস্ট হয়ে যাবে। আমাদের এসি যে বাস্ট হয় এই কারণ হচ্ছে ভিতরে অনেকে কি প্রেশার দিয়ে রাখে, প্রেশার দেওয়ার পরে আমার মনে নাই, এরপরে মনে নাই, আমার সারে না, নাইট্রোজেনটা বের না করে, ওয়াশ করার সময় বের না করে আবার কি করে দেয়, চার্জ করে দেয়। সেই ক্ষেত্রে ওভার হিট হয়ে যায়, মিশ্রণে বাস্ট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এসে 3 মাস অন্তর অন্তর আপনারা চেক করবেন, চেক করবেন যে প্রেশার ঠিক আছে কিনা। প্রেশার ঠিক সার্ভিসিংটা করলে পরে এসে বাস্ট হবে। রোজ আপনি দেখেন কন্ডেন্সার পরিষ্কার করতে হবে, ইলেকট্রিক ওয়াটার পরিষ্কার করতে হবে, ওয়াটার কুলিং পরিষ্কার করলে নেট যাতে এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টার পরিষ্কার করে দেবে, সেটা তাহলে আর আপনার এটা বাস্ট হবে। তা আজকে আমাদের যেটা আমরা শিখলাম এখানে যে কিভাবে চার্জ করতে হয়, এবং আজকের মূল উদ্দেশ্য ছিল পাম্প ডাউন।